বাংলাদেশ একটা অনিশ্চয়তার ভেতর দিয়ে অগ্রসর হচ্ছে। এই অগ্রসর রিভার্স গিয়ারে না ফরওয়ার্ড গিয়ারে সেটা এখন নির্ধারণ করা যাবে না। একজন মানুষ আমার কাছে জানতে চাইল যে আমি ডক্টর ইউনূস সাহেবের সরকারকে কিংবা ডক্টর ইউনূস সাহেবকে কিভাবে দেখছি। আমার দেখায় না দেখায় কিছু আসে যায় না। আমি তাকে পছন্দ করলেও তিনি এদেশের বর্তমান রাষ্ট্রের একজন শক্তিধর মানুষ, আর অপছন্দ করলেও তিনি একই পদে আছেন। তিনি প্রধান উপদেষ্টা অর্থ এখন আসলে প্রধানমন্ত্রীর যে পাওয়ার, সেই পাওয়ারটা মূলত প্রধান উপদেষ্টার। এখানে একজন রাষ্ট্রপতি আছেন, প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির অধীনে আছেন। আবার এখানে একজন সেনাপ্রধান আছেন, বিভিন্ন বাহিনী প্রধান আছেন। সব কিছু মিলে পূর্বের যে রাষ্ট্র ছিল সেই রাষ্ট্রের কাঠামোতেই তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। বাংলাদেশে 2024 খ্রিস্টাব্দে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনকে কেউ বলতেছেন বিপ্লব, কেউ বলতেছেন এটা বিপ্লব হয়নি, এটা গণ অভ্যুত্থান। আসলে বদনাকে আমি গ্লাস বললেই কি, আর গ্লাসকে বদনা বললেই কি। বদনার ভেতরে যে গুণ রয়েছে, এই গুণটাই তো আসল। তা আমরা আসলে পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলোকে আমরা আমাদের ভাষায় বলি যে এক দেশের গালি আরেক দেশের বলি। আপনি যেটাকে বিপ্লব বলতেছেন এটাকে আরেকজন সংস্কার বলতে পারে, আবার যেটাকে আপনি সংস্কার বলতেছেন সেটাকে আরেকজন বিপ্লব বলতে পারে। এগুলাই কিছু আসে যায় না। বিপ্লব বললেই আমাদের আসে যায় না, সংস্কার বললেও আমাদের কিছু আসে যায় না। আসল ব্যাপার হচ্ছে কর্ম কি হচ্ছে, কর্মই বৃক্ষের পরিচয়। ডক্টর ইউনূস সাহেবকে আমি দেখতেছি কিভাবে, আসলে আমি যদি আদর্শিক জায়গা থেকে বলি তাহলে আমি তিনিকে খুব বেশি পছন্দ করি না। কেন করি না? কারণ আমার আদর্শের সাথে তার আদর্শের মিল নেই। এখন প্রশ্ন হলো আমি কি তাকে মানব? অবশ্যই তিনি যেহেতু সরকার প্রধান, তিনি রাষ্ট্রপ্রধান, আমি রাষ্ট্রের নাগরিক হিসাবে তাকে মানতে বাধ্য। আর যদি বলা হয় যে আমি তাকে কিভাবে দেখব, তিনি আমার ইমামও না। তিনি যদি কোনো মসজিদে ইমামতি করেন আমি তার পিছনে নামাজ পড়ব না, এবং আমি মনেও করি না তার পিছনে নামাজ পড়লে আমার নামাজ হবে। তিনি এই জায়গায় নাই। তিনি আমার মজহবেরও ইমাম না, আমার ধর্মেরও ইমাম না, তিনি শুধু রাষ্ট্রপ্রধান। এখন প্রশ্ন হলো মোহাম্মদ আলী জিন্নাকে 1947 সালে যে অ্যাঙ্গেল থেকে এদেশের উলামায়ে কেরামের একটা অংশ নেতা হিসাবে মেনে নিয়েছিলেন, শুধু সংস্কারের জন্য, পরিবর্তনের জন্য, কিংবা রাষ্ট্রকে একটা বিশৃঙ্খল জায়গা থেকে সুশৃঙ্খল স্থানে দাঁড় করানোর জন্য, ঠিক একইভাবে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতেছি। মোহাম্মদ আলী জিন্না একজন ফার্সিয়ান শিয়া ছিলেন। তিনি ধর্মের ধার ধারতেন না, তিনি একজন সেকুলার মানুষ ছিলেন। তার বোন ফাতেমা জিন্না বেপর্দা একজন নারী ছিলেন। তারপরেও এদেশের আলেম সমাজ তাকে মেনে নিয়েছিলেন। ঠিক একই জায়গা থেকে এখানে ডক্টর ইউনূসকেও মানা হচ্ছে। ডক্টর ইউনূসকে যদি বলা হয় যে আপনি ফেকার ইমাম মানবেন কি না, না কেউ এখানে ফেকার ইমামও মানবে না, হাদিসের ইমামও মানবে না। প্রশ্ন হলো এটা বিপ্লব হয়েছে কি না। আসলে বিপ্লব বললে কি আর না বললে কি, যদি আমরা সংজ্ঞাগতভাবে বিপ্লবকে দেখি তাহলে এটা বিপ্লব হয়ে ওঠেনি। কারণ বিপ্লব বলে একবারে তৃণমূলে, একবারে শেকড় সহ উৎখাত করে নতুন করে সৃষ্টি করার নাম। একবারে আপনি একটা গ্লাসকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে কাস্টিং মেশিনের ভেতরে ঢুকে একবারে কাস্ট করে ওইটাকে নিয়ে এসে নতুন করে যদি আপনি ডাইসের ভেতরে ঢুকিয়ে কিছু তৈরি করেন,
তো ওটাকে বিপ্লব বলা যাবে। আমরা এখানে সংবিধান পরিবর্তন করতে পারিনি, আমরা সেনাপ্রধান পরিবর্তন করতে পারি নাই, আমরা রাষ্ট্রপ্রধানকে পরিবর্তন করতে পারি নাই, আমরা বিচারিক সিস্টেমকে পরিবর্তন করতে পারি নাই। এখন আর এটা সম্ভব না। এটা যদি এখন করেন তাহলে ডক্টর ইউনূসের সরকার সাংবিধানিক সংকটে পড়ে যাবেন। এটা প্রথমে যদি করে ফেলতেন যে আমরা এই সংবিধান মানি না, এই বিচারপতিগুলোকে মানি না, আমরা কোনো জুডিশিয়াল বোর্ডকে মানি না, আমরা রাষ্ট্রপতিকে মানি না, আমরা সেনাপ্রধানকে মানি না, তার আমরা সব কিছু নতুন করে গঠন করব, তাহলে এটাকে বিপ্লবের ভাষায় বিপ্লব বলা যেত। এখন আমরা আত্মতৃপ্তি পেতে পারি একটা গণ অভ্যুত্থানকে বিপ্লব বলে। তো এখন সিস্টেমের উপরই আসলে নতুন কেউ এসেছেন। এখানে সরকার পরিবর্তনের কিছু পদ্ধতি আছে। নির্বাচনের পদ্ধতিতে সরকার পরিবর্তন হইতে পারে, গণজোয়ারের মাধ্যমে সরকার পরিবর্তন হইতে পারে, মারামারি কাটাকাটি করে সরকার পরিবর্তন হইতে পারে, গণরুষের মাধ্যমে সরকার পরিবর্তন হইতে পারে। ওই গণরুষে সরকার পরিবর্তনের নাম হচ্ছে গণ অভ্যুত্থান। এটা গণবিপ্লব বলা যাবে না। একটা গড়কে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে নতুন ফিলার, নতুন ভিত্তিপ্রস্তর করে আবার নতুন করে দেওয়াল করে তৈরি করার নাম হচ্ছে বিপ্লব। আর একটা গড়ের কয়েকটা খুঁটি নষ্ট হয়েছে, ওই খুঁটিগুলো পরিবর্তন করে গড়কে টিকিয়ে রাখার নাম হচ্ছে সংস্কার। আসলে আমরা সংস্কারের পথে অগ্রসর হয়েছি, আমরা বিপ্লবের পথে যেতে পারিনি। এখন ডক্টর ইউনূস সাহেবকে বা তার সরকারকে গ্রহণ করা না গ্রহণ করা প্রশ্ন হচ্ছে তারা কি কর্ম করেন সেটার উপর। এখনও তারা কোনো পরিকল্পনা, সঠিক পরিকল্পনা আমাদের সামনে উপস্থাপন করতে পারেননি। তাদের উচিত ছিল তাদের একটা ইশতেহার প্রকাশ করা, যে ইশতেহারের মধ্যে উল্লেখ থাকবে তারা কোথায় যাবেন, তাদের মঞ্জিল কোথায়, তাদের ডেস্টিনি কোথায়, সংস্কারের ডেস্টিনি কোথায়, এবং কতদিনের ভেতরে তারা এই সংস্কার করে নির্বাচন দিয়ে তারা নতুন সরকার গঠন করবেন, অথবা তিনিরা নিজেরা ঘোষণা করবেন আমরা এই সরকার, আমরা এতদিন থাকবো এবং এই দেশে এতদিন পরিচালনা করব। কিন্তু তিনিরা কোনো জোর দিতে পারেননি। এখানে দ্রব্যমূল্য দাম, পেঁয়াজের দাম কমেছে কিন্তু চাউলের দাম বেড়ে গেছে। এইভাবে একটার দাম কমেছে কিন্তু অন্যদিকে দাম বৃদ্ধি পেয়েছে। এখানে কাউন্সিল ট্যাক্স বেড়ে গেছে, এখানে বিভিন্ন পেট্রোলের দাম বেড়ে গেছে। আপনি বিষয় প্লেনের টিকিটের দাম এখান থেকে সিলেট থেকে যদি ঢাকা যাইতে হয় কখন 10,000 টাকা, কখনো 5,000 টাকা। এখানে অনেক গাড়ির দাম বেড়ে গেছে, পেট্রোলের দাম বেড়ে গেছে, এগুলা বৃদ্ধি পেয়েছে। আর আপনি পেঁয়াজের দাম কমিয়েছেন, কাঁচামরিচের দাম কমিয়েছেন। এগুলা হচ্ছে আসলে এক ধরনের ভাওতাবাজি, একদিকে মূল্য কমানি আরেকদিকে মূল্য বৃদ্ধি করা। এখানে আরও অনেক কিছুর মূল্য বেড়ে গেছে। আসলে দৈনন্দিন জীবনে অনেক কিছুরই প্রয়োজন, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সংসার চলে না। এখানে গার্মেন্টস শ্রমিকদের যে বেতন, এখনও তাদের বেতনকে তোমার টেকসই করা হয়নি, তাদের ন্যায্য বেতন দেওয়া হচ্ছে না, চা শ্রমিকদের ন্যায্য বেতন দেওয়া হচ্ছে না। এখানে যে মজুরি করে যারা রাস্তাঘাটে, যারা মানে নিত্য প্রতিদিনের দিন মজুর যারা, তাদেরকেও ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না। তারা যে টাকা পায় ওই টাকা দিয়ে তারা চাউলই খরিদ করতে পারে না। কৃষকের ফসলের মূল্য ন্যায্য ধার্য করা হচ্ছে না, এবং এগুলোর উপর কোনো পরিকল্পনাও দেখা যাচ্ছে না। শুধু বুলিতে পেট ভরে না, বুলিতে পেট ভরে না। আপনি সুন্দর কথা বলতে পারেন, আপনি আর্টিফিশিয়াল কথা বলতে পারেন, আপনি খুব গুছালু কথা বলতে পারেন কবিদের মতো, এটা দিয়ে মানুষের পেট ভরবে না। সাধারণ মানুষের পেট অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলোর উপরে নির্ভর করে। আপনি হসপিটালে গেলে দেখবেন সিট নেই, ডাক্তার নেই, চিকিৎসা ভালো নেই। আপনি যদি ক্ষেতের মাঠে যান তাহলে দেখবেন কৃষকদের মাথায় হাত। আপনি যদি গার্মেন্টসে যান দেখবেন শ্রমিকের মাথায় হাত। যদি আপনি চা বাগানে যান দেখবেন চা শ্রমিকদের মাথায় হাত। এভাবে আপনি মাথায় হাত দেওয়া থেকে যদি মানুষকে ফিরাতে না পারেন, তাহলে শেখ হাসিনার সরকারকে যেভাবে পরিবর্তন করা হয়েছে, বিগত দিনে খালেদা জিয়া সরকারকে পরিবর্তন করানো হয়েছে, এরশাদকে পরিবর্তন করানো হয়েছে, এভাবে বিভিন্ন গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন গজিয়ে উঠেছে এবং সরকারের পতন ঘটেছে। ডক্টর ইউনূস সাহেবের সরকারও অনন্তকাল ক্ষমতায় থাকবেন না। তাই আমাদের উচিত হচ্ছে যে এখানে আমি কিভাবে দেখলাম সেটা নির্ভর করে না
আসলে তিনিরা কিভাবে রাষ্ট্রকে দেখতেছেন ওটার উপর নির্ভর করে তাদের নিজেদের ভাগ্য। আর আমি এটাও জানি যে তারা চাইলেও হুট করে আহামারি কোনো পরিবর্তন করতে পারবেন না, কিন্তু তারা উচিত হচ্ছে একটা রোড ম্যাপ উপস্থাপন করা জাতির সামনে, জাতির সামনে তাদের পরিকল্পনাকে উপস্থাপন করা। তিনিরা কি সংস্কার করবেন, কোথায় সংস্কার করবেন, কতটুকু সংস্কার করবেন, এবং তাদের কতটুকু সংস্কার করার শক্তি আছে, এবং অর্থনৈতিক দিক দিয়ে তারা এই শূন্য স্থান থেকে কিভাবে উত্তোলন করবেন পুরা রাষ্ট্রকে, জাতিকে, প্রশাসনিক কাঠামো কিভাবে পরিবর্তন করবেন, প্রশাসনকে কিভাবে পুনর্গঠন করবেন, এগুলোদের একটা রোডম্যাপ যদি না দেন তাহলে জাতি তাদেরকে নিয়ে হতাশ হবে, এবং জাতি আবারও গর্জে উঠতে পারে, আবারও এখানে পাল্টা অভ্যুত্থান হতে পারে। অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান আপনারা যদি ইতিহাস দেখেন 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরে হইতে পারে, এটা কোনো বিষয় না। আপনি আফগানিস্তানের ইতিহাস দেখেন, আপনি কাশ্মীর, এই ভারতের অন্যান্য ইতিহাস দেখেন, আপনি ইরানের ইতিহাস দেখেন, আপনি লিবিয়ার ইতিহাস দেখেন, লেবাননের ইতিহাস দেখেন, বিভিন্ন জাতির ইতিহাস দেখলে আপনি দেখবেন এখানে বিপ্লব প্রতি বিপ্লব ঘটে যায়, বছর পরেও ঘটে, 5 বছর পরেও ঘটে যায়। আপনি কিন্তু ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান পাবেন না, শ্রদ্ধার স্থান পাবেন না আপনার কর্ম যদি সুন্দর না হয়। আপনার কিভাবে সরকার পরিবর্তন হয়েছে এটার উপর মান ইজ্জত নির্ভর করে না, মান ইজ্জত নির্ভর করে আপনি কতটুকু ছিলেন, কতটুকু সৎভাবে রাষ্ট্রের সম্পদকে ব্যবহার করেছেন। ধন্যবাদ। আমি আশা করি আমাদের বর্তমান সরকার আমাদের আশা পূর্ণ করবেন। জাতি যে আশা নিয়ে তাদের পিছনে দাঁড়িয়েছে, তারা সেই আশা পূর্ণ করে জাতিকে কিছু দিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।